প্রথম এনসিইআরটি লাইভ ক্লাস, টার্গেট নিট 2027, যার টার্গেট নিট 2028 তার জন্য 28, যার টার্গেট নিট 2029 তার জন্য 29। আজকে আমরা প্রথম আমাদের ক্লাস শুরু করলাম ক্লাস 12 এর চ্যাপ্টার দিয়ে। ক্লাস 12 এর এটা ইউনিট 1, কত নাম্বার? ইউনিট 1, বাট ইউনিট 6 কেন লেখা আছে? কারণ এনসিইআরটি ক্লাস 11 আর 12 কে ওইভাবে ডিভাইড করে চ্যাপ্টার নাম করেনি। এখানে ইউনিটের নামটা মানে চ্যাপ্টার নাম করলে ইউনিটের নামটা ওই ক্লাস 11 এ শেষ হচ্ছে সেখান থেকে শুরু করে দিয়েছে। ওকে, ক্লাস এখান থেকে শুরু করে দিয়েছে। তাহলে এই ইউনিটটা হচ্ছে ইউনিট 6 অ্যাকর্ডিং টু এনসিইআরটি। এটা পুরোপুরি নতুন এনসিইআরটি, কারণ যেটা তোমাদের কি বলে এনসিইআরটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে এটা তোলা। আজকে আমরা পড়াশোনা করব একদম একটা নতুন চ্যাপ্টার। চ্যাপ্টার নাম কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এটা কার মধ্যে আছে? রিপ্রোডাকশন পার্টের মধ্যে আছে। এই রিপ্রোডাকশন পার্ট ক্লাস 12 এ যারা পড়ছো, থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তারাও জানো 3টে চ্যাপ্টার আছে। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানুষের জনন এবং জননগত স্বাস্থ্য। এই যে 3টে চ্যাপ্টার আছে এনসিইআরটিতেও হুবহু 3টে চ্যাপ্টার। তাহলে স্যার বাংলা বোর্ডের সিলেবাস এনসিইআরটি সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য আছে? একদমই পার্থক্য নেই। মাইনর একটা দুটো চ্যাপ্টার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, সেগুলো হয়তো নিটেতে নেই। বাকি সেম জিনিস, সেম কনসেপ্ট, সেম সমস্ত কিছু। তাহলে আমরা নিটের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো হচ্ছে কনসেপ্ট না বুঝে পড়ার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের নিতান্তই বোকামি। কনসেপ্ট পড়তেই হবে কোথায়? নিটের ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা কোশ্চেন কনসেপ্ট থেকেই উঠে আসে। স্যার শুনেছি তো এতদিন ধরে মুখস্থ আছে, মুখস্থ নয়, কনসেপ্ট থেকেই কিন্তু নিটের সমস্ত কোশ্চেন আসে। তাহলে নিটের যেহেতু কোশ্চেন সমস্ত কনসেপ্ট থেকে আসে, আমাদের প্রধান উদ্দেশ্যই হবে এনসিইআরটির প্রত্যেকটা লাইন থেকে কনসেপ্টকে নিয়ে নেওয়া। হ্যাঁ, কোশ্চেন এনসিইআরটি লাইন থেকেই আসবে, কিন্তু পুরো বুকসটা যখন দেখবে ওই ছোট লাগলেও তার লাইনগুলো যখন পড়বে, যখন তার জিনিসগুলো বুঝবে, মুখস্থ অতটা রাখা প্রয়োজন মানে পসিবল হবে না, তোমাকে তার কনসেপ্টটা নিতেই হবে। তো আমরা কনসেপ্ট নিয়ে চলবো। তাহলে রিপ্রোডাকশন চ্যাপ্টার আন্ডারে কটা চ্যাপ্টার আছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন, ফ্লাওয়ারিং প্ল্যান্ট, হিউম্যান রিপ্রোডাকশন এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ, 3টে চ্যাপ্টার আছে। পুরোপুরি এই যে লেকচারগুলো করাবো নিটের জন্য সাফিসিয়েন্ট হবে। তাও বলছি ডিটেল লেকচার অন্য কোথা থেকে যদি করো, এনসিইআরটি পড়ানোর জন্য এখানে মেনলি এসো। ওকে স্যার, নিটের কোর্স আসবে না? বাবু, এটা নিটেরই কোর্স, মিশন স্টেথোস্কোপটা নিটেরই কোর্স। আমি শুধুমাত্র এনসিইআরটি পড়াবো। বহু স্যার বলে না শুধুমাত্র এনসিইআরটিকেই পড়াই, বাংলার বুকে চলে তাদের ক্লাস। আমি বলে দিচ্ছি ডাইরেক্টলি, আমি এনসিইআরটিই পড়াবো এবং এনসিইআরটি থেকে যা যা বোঝার প্রবলেম সেগুলো এনসিইআরটি থেকে পড়িয়েই বোঝাবো। আর আমি এনসিইআরটি নিটের জন্য পড়াই, আমি আলাদা কোনো পড়াই না। ওকে ওকে স্যার, আমি আপনার কোনো ব্যাচে নেই, ফ্রি ক্লাসের ভরসাতেই। ফ্রি ক্লাস পুরোটা দেওয়া পসিবলই নয়, পুরোটা হবেই না। এটা মিশন স্টেথোস্কোপ অ্যাপের মধ্যে কোর্স লঞ্চ হয়ে গেছে। আবারও বলছি, এই উইকটা আমাদের কামব্যাক উইক চলছে, ফ্রি সিরিজ চলছে। এই সময়টাই সব ক্লাসেরই ক্লাস হচ্ছে ফ্রি, ক্লাস 10, 11, 12 এবং নিট। তাহলে নিটের যদি তুমি ক্লাস মনে করো পেইড ব্যাচে করবে আমার কাছে, তুমি কিন্তু কোর্স জয়েন করো। তাহলে দেখো, আমরা বহু সময় গল্প শুনে আসছি যে এনসিইআরটির একটা পেজও ছাড়তে নেই। তো এনসিইআরটি যখন একটা পেজও ছাড়তে নেই, আমি তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি লাইন পর্যন্ত এনসিইআরটির পড়াবো। এনসিইআরটির এটা একদম ইউজলেস একটা জায়গা, তারপরেও আমি এখান থেকে পড়াবো, কারণ এখানে রিপ্রোডাকশন জিনিসটা কি, অর্থাৎ যেই টপিকটা আমরা পড়তে চলেছি রিপ্রোডাকশন, যার আন্ডারে 3টে চ্যাপ্টার, সেটা সম্পর্কে এখানে মোটামুটি লেখা আছে। তো সেটাকে আমি লাইন বাই লাইন পড়ে বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে। ওকে চলো, তোমরা কানেক্টেড? তোমরা স্টার্ট করবো। স্যার নিটের কোর্স আনবেন না? বাবু, এটাই নিটের কোর্স, এটাই নিটের বায়োলজির কোর্স, ইচ অ্যান্ড এভরি লাইন আমরা বুঝতে চলেছি এবার বাংলার বুকে এনসিইআরটির। কোনো ভয় থাকবে না বাংলা ছেলেদের। চলো, বলছে বায়োলজি ইজ এসেন্স ইজ দ্য স্টোরি অফ লাইফ অন আর্থ। তাহলে দেখো, বহু সময় বই থেকে জিজ্ঞাসা করে বায়োলজির সংজ্ঞা। তাহলে বায়োলজির সংজ্ঞা কি? বায়োলজি ইন এসেন্স ইজ দ্য স্টোরি অফ লাইফ ইন আর্থ, অর্থাৎ পৃথিবীর বুকে জীবের জন্ম কি করা হয়েছে সেই গল্পটা শোনানোই হচ্ছে বায়োলজি। আমরা বহু সময় বলি না বায়োলজি মানে হলো জীববিদ্যা, বহু সময় বলি না, অর্থাৎ জীব সম্পর্কে পড়াশোনা করার যে বিদ্যা তাকেই বলা হয় জীববিদ্যা। কিন্তু না, এখানে এনসিইআরটি বলছে বায়োলজি ইজ দ্য স্টোরি অফ লাইফ অন আর্থ। পৃথিবীর বুকে জীব কি করে তৈরি হয়েছিল সেটা, বা জীব কি করে এসেছিল সেটার গল্প পড়াটাই বায়োলজি। বহু সময় আমরা যখন এনসিইআরটি পড়বো তখন দেখবো ইভলিউশনে এইরকমই একটা জিনিস লেখা আছে, ইট ইজ দ্য স্টোরি অফ লাইফ অন আর্থ। তাহলে বায়োলজির সংজ্ঞা ইভলিউশনের সংজ্ঞা লাগভাগ কিছুটা সময় সমান হয়ে যায়। তাহলে বায়োলজির সংজ্ঞা কি? স্টোরি অফ লাইফ অন আর্থ। while individual organism die without fail, পৃথিবীর বুকে প্রত্যেকটা জীব কি করে আছে তার গল্পই আমরা বায়োলজির মধ্যে পড়ি, এবং আমরা দেখতে পাই যে পৃথিবীর বুকে যখন লাইফ অর্থাৎ জীব আসে, তারা পৃথিবীর বুকে আসলে তারা কিন্তু মারা যাবেই কোনো রকম কোনো ব্যতিক্রম ছাড়াই। দে ডাই উইথাউট ফেল। কেউ পৃথিবীর বুকে অমর নয়,
পৃথিবীর বুকে যে আসবে সে পৃথিবীর বুকে মারা যাবেই। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? মারা যাবেই। ওকে, species continue to live through millions of years unless threatened by natural or anthropogenic extinction. প্রত্যেকটা লাইনে মানে বুঝি, চলো। স্পিসিস মানে কি? স্পিসিস মানে প্রজাতি বা কোনো জীব। কন্টিনিউ টু লিভ, পৃথিবীর বুকে বেঁচে আসছে। থ্রু মিলিয়ন্স অফ ইয়ার, বহু লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে স্পিসিস কন্টিনিউলি পৃথিবীর বুকে বেঁচে আছে। কিন্তু পৃথিবীর বুকে বেঁচে আছে কিছু কিছু প্রাণী কি সবসময় বেঁচে থাকে? অ্যান্সার হবে না। আনলেস থ্রেটেড, যতদিন না পৃথিবীর বুকে কেউ ভয় দেখায়, কোনো একটা খারাপ জিনিস আছে, সে খারাপ জিনিসটা কে আনতে পারে? নেচার, প্রকৃতি আনতে পারে। অ্যান্থ্রোপোজেনিক মানে মানুষ আনতে পারে। অ্যান্থ্রোপোজেনিক মানে কি বাবু? মানুষ। নেচার মানে কি বাবু? প্রকৃতি। হয় প্রকৃতি সৃষ্ট অথবা মানুষের দ্বারা কোন রকম যদি প্রভাব কারো উপর না পড়ে একটা প্রাণী অনেকদিন বাঁচতে পারে। আমরা সেই জন্য দেখতে পাই কোন একটা পৃথিবীর বুকে কোনো প্রাণী জন্মগ্রহণ করলে কেউ ছোটবেলায় মারা যায়, কেউ বড়বেলায় মারা যায়, কেউ বুড়ো বয়সে মারা যায়, ছোটবেলায় কেউ গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়, অর্থাৎ মানুষের কারণে, অর্থাৎ অ্যান্থ্রোপোজেনিক কোনো কারণে মারা যায়, অথবা কোনো মানুষের কারণ ছাড়াও কোনো প্রাণী ঘরের দেওয়াল পড়ে গিয়ে মারা যায়, বন্যায় মারা যায়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। এগুলো সব প্রাকৃতিক কারণ। তাহলে পৃথিবীর বুকে প্রাণী আসে, সে মারা যাবেই। কিন্তু পৃথিবীর বুকে যুগ যুগান্তরের প্রাণী বেঁচে আছে, তারা শুধুমাত্র মারা যায় প্রাকৃতিক বা মানুষ সৃষ্ট কিছু কারণে। বোঝা গেছে না যায়নি? রিপ্রোডাকশন বিকামস এ ভাইটাল প্রসেস উইথআউট হুইচ স্পিসিস কান্ট সার্ভাইভ ফর লং টাইম। রিপ্রোডাকশন, জনন এমন একটা প্রক্রিয়া যেটা প্রত্যেকটা জীবের জন্য খুব প্রয়োজনীয়, কারণ এই রিপ্রোডাকশন বা জননের মাধ্যমে একটা জীব থেকে আরেকটা জীব সৃষ্টি হয়। একটা জীব আরেকটা জীবের সৃষ্টির মাঝখানে যে প্রক্রিয়াটা প্রয়োজন তার নামই হলো রিপ্রোডাকশন, তার নামই হলো জনন। তাহলে জনন ছাড়া একটা জীব থেকে আরেকটা জীব আসবে না। তার মানে পৃথিবীর বুকে জীবনকে টিকিয়ে রাখতে গেলে একটা প্রসেস খুবই জরুরি, তার নাম হলো রিপ্রোডাকশন, যেটা নিয়েই আমরা এই লেকচারটা শুরু করেছি। রিপ্রোডাকশন খুব ভাইটাল প্রসেস, খুব ভাইটাল প্রসেস, পৃথিবীর বুকে জীবের অস্তিত্ব বজায় রাখার জন্য খুব প্রয়োজন। রিপ্রোডাকশন ছাড়া স্পিসিস ক্যান সার্ভাইভ ফর এ লং টাইম। পৃথিবীর বুকে যদি নতুন জীব আসতে শুরুই না করে তাহলে কিন্তু সবাই ধুয়ে মুছে উড়ে যাবে। ইচ ইন্ডিভিজুয়াল লিভস ইটস প্রোজেনি বাই অ্যাসেক্সুয়াল অর সেক্সুয়াল মিন। এবার রিপ্রোডাকশন দুই প্রকারের হয়, একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হলো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। যেই পদ্ধতিতেই হোক না কেন পৃথিবীর বুকে প্রাণী আসতে গেলে রিপ্রোডাকশন কিন্তু প্রয়োজন। পৃথিবীর বুকে প্রাণী আসতে গেলে কিন্তু কিসের প্রয়োজন বাবু? রিপ্রোডাকশনের কিন্তু প্রয়োজন। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কি বাবু? সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হলো যৌন জনন। প্রত্যেকটারই মানে বলে দেবো। সেক্সুয়াল মানে হলো যৌন, ওকে। অ্যাসেক্সুয়াল মানে কি? অযৌন। তোমার এনসিইআরটি বই যদি তুমি খুলে রাখো, তোমার যেগুলো বুঝতে অসুবিধা হবে তুমি লিখে দিও। আমি একদম ছোট থেকে ছোট বাচ্চাকে যেমন করে পড়াই সেরকম ভাবেই পড়াই, তোমরা জানো অলরেডি আমার পড়ানো। রিপ্রোডাকশন মানে কি বাবু? জনন, ওকে। রিপ্রোডাকশন মানে হলো জনন, দুই প্রকার হয়। সেক্সুয়াল মানে যৌন, অ্যাসেক্সুয়াল মানে অযৌন জনন। ওকে, চলো ক্লিয়ার হয়ে গেছে। সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন ইনেবল ক্রিয়েশন অফ নিউ ভ্যারাইটিস। আমরা জানি যে যৌন জনন হলে তুলনামূলকভাবে উন্নত প্রাণী তৈরি হয়। কি তৈরি হয় বাবু? উন্নত প্রাণী। সে শুধু কি প্রাণী না বাবু, উন্নত উদ্ভিদও তৈরি হয়। উন্নত প্রাণী বা উন্নত উদ্ভিদ যখন কোনো পদ্ধতিতে তৈরি হয় তার মানে কোনো না কোনো প্রাণীর মধ্যে চেঞ্জ আছে, ভ্যারিয়েশন আছে। কি আছে বাবু? ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশনকেই বাংলায় বলা হয় প্রকরণ। প্রকরণ মানেই মনে রাখো মোটামুটি চেঞ্জ। একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী একটু ডিফারেন্ট হবে। কোন পদ্ধতিতে হয়? সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু হয় না। সো দ্যাট সার্ভাইভাল অ্যাডভান্টেজ ইজ এনহান্স। যখনই একটা প্রাণী আরেকটা প্রাণীর থেকে একটু আলাদা উন্নত হবে তখনই বোঝা যাবে কোনো কঠিন পরিস্থিতিতে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্বারা আসা প্রাণী তারাই কোনো একটা জায়গাতে বসবাস করতে সক্ষম হবে। নিউ ভ্যারিয়েন্ট সো দ্যাট সার্ভাইভাল অ্যাডভান্টেজ ইন এনহ্যান্স। তাদের কোনো একটা নতুন জায়গায় বেঁচে থাকার যে প্রবাবিলিটি, বেঁচে থাকার যে চান্স সেটা বাড়ে। বোঝা গেছে? দিস ইউনিট এক্সপ্লেন দ্য ডিটেলস রিপ্রোডাক্টিভ প্রসেস ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এই চ্যাপ্টারে আমরা জানবো একটা সপুষ্পক উদ্ভিদে কিভাবে রিপ্রোডাকশন হয়, একটা হিউম্যানস মানুষে কি করে রিপ্রেজেন্ট হয়। অ্যাজ ইজি টু রিলেট রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল। নানা উদাহরণ দিয়ে আমরা বুঝবো। এ রিলেটেড পার্সপেক্টিভ অন হিউম্যান রিপ্রোডাকশন হেলথ and how reproductive health can be avoided is also presented to complete our understanding of biology of reproduction. এই চ্যাপ্টারে আমরা যে তিনটে চ্যাপ্টার পড়বো, প্রথম চ্যাপ্টারে পড়বো সপুষ্পক উদ্ভিদে কি করে যৌন জনন হয়, সেকেন্ড চ্যাপ্টারে পড়বো মানুষের জনন কি করে হয়, এবং থার্ড চ্যাপ্টার দ্য মোস্ট ভাইটাল চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ হেলথ। এখানে আমরা জানবো যে একটা প্রাণী কি একটা প্রাণী তো বলা ভুল, মানুষ
কোন কোন রিপ্রোডাক্টিভ পদ্ধতি মেনে চলতে হবে, অথবা রিপ্রোডাকশনের মাধ্যমে কি কি রোগ ছড়ায়, রিপ্রোডাকশন থেকে কি কি ক্ষতি হতে পারে, এই সমস্ত জিনিসগুলো আমরা জানবো কোথায়, রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারে। একটা ছেলে অ্যাডাল্ট হলে এই চ্যাপ্টারটা তার জানা খুবই জরুরি। এতটা পর্যন্ত কোনো ডাউটস আছে? এতটা পর্যন্ত কোনো ডাউটস আছে? স্যার এখন কতদিন ফ্রি পড়ানো হবে? বাবু ফ্রি পড়ানো হবে 1 সপ্তাহ, 1 উইক, 1 উইক ফ্রি পড়ানো হবে। ওকে, 1 উইক একটা করে চ্যাপ্টার ফুল ফ্রি পড়ানো হবে। ক্লাস 12 এর সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্ট এবং ক্লাস 11 এর সেল দ্য ইউনিট অফ লাইফ পড়ানো হবে। স্যার আজ চ্যাপ্টারটা কত দূর করাবেন? দেখা যাক কত দূর হয়। টাইম 9:30, 1 ঘন্টায় পড়াবো আজকে। টাইম 9:30, 1 ঘন্টায় পড়াবো আজকে, কালকে আমার ডিউটি আছে সেই কারণে। ওকে চলো, হয়ে গেছে, কোনো ডাউটস নেই? ওকে, এবার আমরা যারা পুরানো যুগে নিট দিয়েছি তাদের জন্য একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক থাকতো, সেটা হচ্ছে বিজ্ঞানীদের ডিটেলস জানা। তো আমরা যখন এনসিআরটি পড়েছিলাম তখন পুরানো এনসিআরটি ছিল, তখন প্রত্যেক চ্যাপ্টার সামনে এরকম একটা বিজ্ঞানীর মুখ আর তার জানা জীবনী, তার নানা অ্যাচিভমেন্টস লেখা থাকতো। আমরা আনন্দের সঙ্গে পড়তাম, কারণ পরীক্ষার সময় আসতো। বর্তমানে বিজ্ঞানী থেকে কোশ্চেন আসাটা একটুখানি কমে গেছে, কিন্তু আমাদের টার্গেট 360 এনসিআরটির একটা লাইন, একটাও পেজ আমরা ছাড়বো না। এনসিআরটির পেজ খুললেই এই মহান বিজ্ঞানী সম্পর্কে দেখতে পাই, নাম হচ্ছে পঞ্চানন মহেশ্বরী। আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য যদি কোনো বেস্ট বায়োলজিস্ট কোনো থাকে, বায়োলজির কোনো বিজ্ঞানী থাকেন, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী পঞ্চানন মহেশ্বরী। প্রচুর অ্যাচিভমেন্টস রয়েছে, প্রচুর তার ডিগ্রি রয়েছে, প্রচুর তার নাম রয়েছে, সেগুলোকে জানার চেষ্টা করবো, কারণ তার টার্গেট 360। এখান থেকে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা মার্ক করার চেষ্টা করবো। চলো একদম প্রথম লাইন থেকে পড়া স্টার্ট করছি। উনি জন্মেছিলেন নভেম্বর মাসে ইন 1904। কবে জন্মেছিলেন? নভেম্বর মাসে 1904 খ্রিস্টাব্দে উনি জন্মেছিলেন। কোথায় জন্মেছিলেন? জয়পুর, রাজস্থানে। পঞ্চানন মহেশ্বরী রোজ টু বিকেম ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টিংগুইশড বোটানিস্ট। তাহলে তোমাকে যদি বাবু কোশ্চেন করে যে এই যে পঞ্চানন মহেশ্বরী ইনি কি ছিলেন, বোটানিস্ট না জুওলজিস্ট, তোমার অ্যান্সার হবে বোটানিস্ট। স্যার এই ধরনের কোশ্চেন করে যে ও বোটানিস্ট না জুওলজিস্ট? করে বাবু, করে। ওই কারণে এনসিআরটি লাইন বাই লাইন পড়াটা জরুরি। কি ছিলেন? কি ছিলেন? বোটানিস্ট ছিলেন। Not only of the India but of the entire world, one of the most distinguished, মানে কি? সুনাম পরিচিত, ভারতবর্ষ শুধু নয় গোটা ওয়ার্ল্ডে পরিচিত একজন বোটানিস্ট। বোটানিস্ট মানে কি বাবু? উদ্ভিদ বিজ্ঞানী যারা হয়ে থাকেন, উদ্ভিদ বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করেন। সহজ ভাষায় উদ্ভিদ বিজ্ঞানী লিখে রাখলাম। ওকে ওকে চলো। He moved to Allahabad for higher education, where he obtained his DSc. আমাদের যেমন বিএসসি এমএসসি হয় সেরকম ডিএসসি। During his college days, he was inspired by Dr. W. Durgeon, an American missionary teacher, to develop interest in botany and specifically morphology. Morphology মানে কি বাবু? মরফোলজি মানে কি? মরফোলজি মানে কোনো একটা জিনিসের বা কোনো একটা জীবের বা কোনো একটা প্রাণীর বাইরে থেকে যে স্ট্রাকচার দেখতে পাও তাকে আমরা বলি মরফোলজি। আর প্রাণীটাকে কেটে তার শরীরের মধ্যে যদি স্ট্রাকচারকে স্টাডি করো তখন তাকে আমরা বলি বাবু অ্যানাটমি। His teacher once expressed that if his student progress ahead of him, it will give him a greatest satisfaction. তিনি তার যে টিচার, তার নাম ছিল ডক্টর ডব্লিউ ডুরগ্যান, ইনার কাছে যখন পড়াশোনা করতেন তখন ওনার টিচার বলেছিলেন তার কোনো স্টুডেন্ট যদি জীবনে বড় হয় খুব স্যাটিসফ্যাকশন পাবেন। দিস ওয়ার্ড এনকারেজ পঞ্চানন টু এনকোয়ার হোয়াট হি কুড ডু ফর হিজ টিচার ইন রিটার্ন। তাই টিচারের কাছে পড়তে পড়তে আমরা যেমন বলি যে আমার যদি কোনো একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পায় আমার খুব গর্বিত বোধ হবে। আমি নিজে তো ডাক্তার, ঠিক আছে, আমি ডাক্তার আরও যদি তৈরি করতে পারি এটা আমার জন্য সব থেকে বেস্ট হবে। তাহলে এই যে কথাগুলো বলি, এই কথাগুলোই যদি তোমাদের কারোর মনের মধ্যে জাগে যে স্যার বলেছেন, স্যারকে আমি কি বেস্ট গিফট দিতে পারবো, আমি কি ডাক্তার হতে পারবো, সেটাই আমার জন্য বেস্ট গিফট হবে। পঞ্চানন মহেশ্বরী ওর টিচারের জন্য ভেবেছিলেন, সেই কারণে উনি এত বিখ্যাত বোটানিস্ট হয়েছিলেন। তুমি আমার কথা মিনিমাম ভেবে একটা মিনিমাম নিট ক্র্যাক করো, ভালো ডাক্তার হও, পৃথিবীর বুকে বহু মানুষের তুমি উপকার করার চেষ্টা করো। হি ওয়ার্কড অন এমব্রায়োলজিক্যাল অ্যাসপেক্ট। এমব্রায়োলজিক্যাল মানে কি বাবু? ভ্রূণ জিনিসপত্র নিয়ে পড়াশোনা করেছিলেন। অ্যান্ড পপুলারাইজ দ্য ইউজ অফ এমব্রায়োলজিক্যাল ক্যারেক্টার ইন ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি বলে একটা টপিক আছে, চ্যাপ্টার টপিক আছে ইম্পর্টেন্ট ক্লাস 11-এর, সেটা আমরা পড়াশোনা করবো। তোমরা যদি পড়ে আসো জানো হয়তো ট্যাক্সোনমি। সেখানে এমব্রায়োলজিক্যাল একটা অ্যাচিভমেন্টস নিয়ে পঞ্চানন মহেশ্বরী গবেষণা করেছিলেন। এস্টাবলিশ দ্য ডেভেলপমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ বোটানি, ইউনিভার্সিটি অফ দিল্লি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট সেন্টার অফ রিসার্চ ইন এমব্রায়োলজি অ্যান্ড টিস্যু কালচার। এমব্রায়োলজি এবং টিস্যু কালচার খুব সূক্ষ্ম একটা গবেষণার
পার্ট সেটা নিয়ে তিনি সেখানে ডিপার্টমেন্ট খুলেছিলেন। He also emphasizes the need for initiation of work on artificial culture of immature embryos. পরীক্ষার সময় এটা কোশ্চেন করেন যে তিনি কি নিয়ে কাজ করা শুরু করেছিলেন। আর্টিফিশিয়াল কালচার কি নিয়ে শুরু করেছিলেন বাবু? আর্টিফিশিয়াল কালচার অফ immature embryos. These days, tissue culture has become a landmark in science. His work on test tube fertilization and intra-ovarian pollination won worldwide attention. তাহলে কোন কোন জিনিসগুলো তার পৃথিবীর বুকে বিখ্যাত হওয়ার ক্ষেত্রে বা ডিস্টিংগুইশ করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন? এক নম্বর হচ্ছে টেস্ট টিউব ফার্টিলাইজেশনে তিনি ট্রাই করেছিলেন এবং ইন্ট্রা-ওভারিয়ান পলিনেশন। বোঝা গেছে? He was awarded with fellowship of Royal Society of London, Indian National Science Academy and several their Institute of Excellence. He encouraged general education and made a significant contribution to school education by his leadership in bringing out the very first textbook of biology. এই যে বায়োলজি পড়ছো, এই বায়োলজি বুকসটা প্রথম কে নিয়ে এসেছিল বাবু? প্রথম কে নিয়ে এসেছিল? ভেরি ফার্স্ট টেক্সটবুক অফ বায়োলজি অফ হায়ার সেকেন্ডারি স্কুল পাবলিশড ইন 1964। এই যে এনসিআরটি বই, এটা কে নিয়ে এসেছিল? পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে যে এনসিআরটি বই থেকে তো কোশ্চেন করা হয়, বলো তো এনসিআরটি বইটা প্রথম কে পাবলিশ করেছিল? এটা নিয়ে আমার একটা শর্ট ভিডিও দেওয়া আছে। তাহলে পঞ্চানন মাহেশ্বরী 1964 খ্রিস্টাব্দে প্রথম বায়োলজির টেক্সট বুক প্রকাশ করে কে? বিজ্ঞানী পঞ্চানন মাহেশ্বরী। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি? এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, উনি মরফোলজি নিয়ে পড়াশোনাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধ্যান দিয়েছিলেন এবং তিনি আর্টিফিশিয়াল কালচার অফ ম্যাচিওর এমব্রায়ো, টেস্ট টিউব ফার্টিলাইজেশন এবং ইন্ট্রা ওভারিয়ান পলিনেশন এগুলো নিয়ে কাজ করেছিলেন। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? আর এমব্রায়োলজিক্যাল এক্সপেক্ট নিয়ে তিনি গবেষণা করেছিলেন বা কাজ করেছিলেন। বোঝা গেছে? চলো স্যার অ্যাপে মিশন স্টেথোস্কোপে প্রায় 1499 দেখাচ্ছে। 1499 দেখাচ্ছে? ঠিক আছে স্যার। আপনি বিড়ি খান? না বিড়ি খাই না রে বাবু, বিড়ি তো তুই খাস, ছোট লোক। তুই এত ছোট লোক ভাবি তোর টিচারকে বিড়ি খাবে? তুই তোর সঙ্গে মিলিয়ে নিচ্ছিস তোর টিচারকে? হ্যাঁ বিড়ি তুই খা, তুই ছোট লোক একটা পোপার। চলো, মিশন স্টেথোস্কোপের প্রাইস 50 টাকা কমিয়ে 1449 করে দেওয়া হয়েছে। যে যে ক্রয় করতে চাও এখনই ক্রয় করে নাও, মাঝরাতের পর থেকে কিন্তু দাম বেড়ে যাবে। যে যে ক্রয় করতে চাও এখনই কিনে নাও। চলো, ওয়ান অফ দ্য বেস্ট বায়োলজির এনসিআরটি পড়ানো হবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। চলো, সিগারেট না রে বাবু, আমি গাঁজা খাই, বুঝলি? গাঁদা কোথাকার। আপনি কোনো নেশা করেন না? সুস্থ মানুষ নেশা করে? সুস্থ মানুষ নেশা করে না, অসুস্থ মানুষরা করে। সেটাকে ব্লক করে দিন। ব্লক করে কি হবে? এন্টারটেইন করতে এসছে ও। চলো, হয়েছে এতটা। এবার আসছি আমরা একদম চ্যাপ্টার শুরুতে, একদম চ্যাপ্টার শুরু। চ্যাপ্টার শুরু করছি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। প্রত্যেকটা শব্দের আমরা ইংরেজি থেকে বাংলা মানেটাকে বুঝবো, কারণ এটা সব থেকে জরুরি। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট নর্মাল একটা ইংলিশ শব্দের বাংলা যেমন ভাবে ট্রান্সলেট করে আমরাও করব। সেক্সুয়াল মানে কি? সেক্সুয়াল মানে হলো যৌন। সেক্সুয়াল মানে কি? যৌন। রিপ্রোডাকশন মানে কি? জনন। ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে কি? সপুষ্পক উদ্ভিদ। এবার কেউ জিজ্ঞাসা করো না জানো বাবু, সপুষ্পক উদ্ভিদ মানে কি স্যার? সপুষ্পক মানে যে গাছে ফুল হয়। সপুষ্পক উদ্ভিদ মানে বাবু যে গাছে ফুল হয় তাকে আমরা কি বলতে পারি বাবু? সপুষ্পক উদ্ভিদ। তাকে আমরা কি বলতে পারি বাবু? সপুষ্পক উদ্ভিদ। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, চলো এবার যখন কোন একটা চ্যাপ্টার আমরা পড়া স্টার্ট করব তার আগে সবসময় আমরা চেষ্টা করব যে সে চ্যাপ্টার মধ্যে কি কি আছে সেগুলোকে জানার। এই চ্যাপ্টার মধ্যে প্রথমেই আমরা পাবো ফ্লাওয়ারের স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার পাবো? ফ্লাওয়ারের স্ট্রাকচার। ফ্লাওয়ার এ ফ্যাসিনেটিং অর্গান অফ অ্যাঞ্জিওস্পার্ম। আমরা আজকে খুব সম্ভবত এতটা পর্যন্তই কভার করতে পারবো। সেকেন্ড পড়বো প্রি ফার্টিলাইজেশন স্ট্রাকচার।
অর্থাৎ একটা মানুষের যেমন ভাবে একটা পুরুষ অথবা স্ত্রীর ক্ষেত্রে শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকে, ঠিক একটা ফুলের ক্ষেত্রেও একটা পুরুষ ফুলে তার পুরুষের সেক্সুয়াল অর্গান অর্থাৎ যৌনাঙ্গ থাকে এবং একটা স্ত্রী ফুলে তার যৌনাঙ্গ থাকে। খুব উত্তেজিত হবার কিছু নেই, মানুষের মতো অত উন্নত না হলেও তাদের যৌনাঙ্গ থাকে, যেটা তাদের ক্ষেত্রে অনেকটা উন্নত। বোঝা গেছে? সে স্ট্রাকচারগুলো কেমন দেখতে হয় সেটা নিয়ে পড়াশোনা করবো। তারপর বলবো ডবল ফার্টিলাইজেশন বলে একটা কনসেপ্ট, তারপর পোস্ট ফার্টিলাইজেশন এবং অ্যাপোমেক্সিস এবং পলিএমব্রায়ো। প্রত্যেকটা যখন পড়তে শুরু করবো তখন সেখান থেকে ডিটেলসে প্রত্যেকটা জিনিস আমরা জানতে পারবো। তার আগে এই চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশনে কি লেখা আছে একটুখানি আমরা জেনে নিই। বলছে আর উই নট লাকি দ্যাট প্ল্যান্টস রিপ্রোডিউস সেক্সুয়ালি? এমন কোশ্চেন করেছে, তুমি এটার উত্তর করো দেখি। বলছে আমরা খুব ভাগ্যবান নয় যে গাছ যৌন জনন করে? তোমার মতে এটার কি উত্তর দাঁড়াচ্ছে? বলো। তার এই বুক ছাড়া কি ক্লাসটা করবো? অফকোর্স করতে পারো, কোনো সমস্যা নেই, অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই। পিডিএফটা পেয়ে যাবে অ্যাপের মধ্যে, বায়োলজি বাই ডক্টর নওয়াজ অ্যাপের মধ্যে, মিশন স্টেথোস্কোপের মধ্যে পিডিএফ পেয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। চলো, আর উই নট লাকি দ্যাট প্ল্যান্টস রিপ্রোডিউস সেক্সুয়ালি? আমরা কি খুব ভাগ্যবান নয় যে প্ল্যান্ট সেক্সুয়ালি রিপ্রোডিউস করে? দ্য মেরিটস অফ ফ্লাওয়ার্স দ্যাট উই এনজয় গেজিং অ্যাট দ্য সেন্টস অ্যান্ড দ্য পারফিউমস। কি কঠিন কঠিন শব্দ দেখো, কি কঠিন কঠিন শব্দ দেখো। দ্য মেরিটস অফ ফ্লাওয়ার দ্যাট উই এনজয়, ফুলের বহু যে সৌন্দর্য রয়েছে যেগুলোকে আমরা দেখি, উই এনজয় গেজিং অ্যাট, আমরা এক চোখে দেখতেই থাকি। ওই সুন্দরী ফুলকে যেমন দেখতে থাকো তুমি, সেরকম সুন্দরী ফুল অন্য কিছু না, ফুলকেই দেখো। গেজিং অ্যাট দ্য সেন্টস অ্যান্ড দ্য পারফিউমস, সেখান থেকে যে সুগন্ধ আসে, যেটা কেউ আমাকে যদি দেয় আমি যেমন সুন্দর ফুলের গন্ধ নিতে শুরু করি, সেই যে সুগন্ধ, সেই সুগন্ধটা, দ্যাট ইজ সো নোভা দ্য রিচ কালার দ্যাট অ্যাট্রাক্ট। কত ফুল বৈচিত্র্যময় হয় যেগুলো আমাদেরকে দেখলে মনে হবে যাই ওই ফুলটার সঙ্গে একটা ছবি তুলে আসি, ওই ফুলটাকে তুলে নিয়ে আসি, বহু বদমাসের মনে হয়। আর অল দে আর অ্যাজ অ্যান এড টু সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা এই যে ফুলের সৌন্দর্য দেখি, ফুলের যে গন্ধ দেখি, ফুলের মধ্যে যে এত মাধুর্যতা দেখতে পাই, মধুর্যতা দেখতে পাই, এই সমস্ত জিনিসপত্রগুলো কেন হয়? কারণ ফুল সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, সেই কারণে এই জিনিসগুলো হয়। তাহলে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন যে হয় সেখানে মানুষের কি ভূমিকা আছে? মানুষ এগুলো দেখে অ্যাট্রাক্টেড কেন হয়? অ্যান্সার হবে মানুষের ভূমিকা সেরকম ভাবে নেই, কিন্তু ভূমিকা আছে অন্যান্য অনেক প্রাণী। তারা এই জিনিসগুলো দেখে, সেন্ট দেখে, পারফিউম দেখে, তার সৌন্দর্যতা দেখে তার কাছে যায়। যেমন মৌমাছি হোক, পতঙ্গ হোক, পোকা হোক, প্রজাপতি হোক, তারা একটা ফুল থেকে আর একটা ফুলে যখন যায় সেখান থেকে পলিনেশন হয়, পরাগযোগ হয়, অর্থাৎ একটা ফুলের পরাগরেণু অন্য ফুলে গিয়ে পৌঁছায়। সেই সমস্ত ডিটেলস আমরা পরবর্তীতে গিয়ে পড়বো। তার মানে একটা ফুল এত সুন্দর দেখতে হয় কারণ সে ফুল যৌন জনন করে। তাই তাহলে যে ফুল যৌন জনন করে না তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো না এত সুন্দর বৈশিষ্ট্য কোনো ফুলের। বোঝা গেছে? বা কোনো উদ্ভিদের ক্ষেত্রে যদি যৌন জনন না হয় এত সুন্দর বৈশিষ্ট্য দেখতে পাবো না। ফ্লাওয়ার্স ডোন্ট এক্সিস্ট অনলি ফর আস টু বি ইউজ ফর আওয়ার ওন সেলফনেস। তার মানে ফুল আমরা তাকে উপভোগ করব, আমরা কেটে নিয়ে গিয়ে বান্ধবীকে দেবো, আমরা সেটা বিয়ে ঘরে ইউজ করব, মরা ঘরে ইউজ করব, তার জন্য ফুল তৈরি হয় না, তার জন্য ফুল ফোটে না। ফুল আমাদের নিজেদের সেলফিশনেস, আমাদের স্বার্থ কি বলে, আমাদের স্বার্থপর মানসিকতার জন্য তৈরি হয়নি, এ তৈরি হয়েছে রিপ্রোডাকশন করার জন্য। কারণ মানুষের ক্ষেত্রে যেমন বিভিন্ন সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে, একটা ফুল একটা উদ্ভিদের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে এই যে ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এখানে যে ফ্লাওয়ারিং প্ল্যান্টে আসলে কি থাকবে বাবু? ফ্লাওয়ারিং প্ল্যান্টে ফ্লাওয়ার থাকবে, অর্থাৎ ফুল। এই ফ্লাওয়ার বা ফুল এটাই হচ্ছে আসলে একটা সপুষ্পক উদ্ভিদের কি রিপ্রোডাক্টিভ অর্গান। রিপ্রোডাক্টিভ অর্গান, রিপ্রোডাক্টিভ অর্গান মানে কি বাবু? জননাঙ্গ। রিপ্রোডাক্টিভ অর্গান হলো জননাঙ্গ। তাহলে ফুলের উদ্ভিদের জননাঙ্গ কি? ফ্লাওয়ার, অর্থাৎ ফুল। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? ওকে, চলো ডান। অল ফ্লাওয়ারিং প্ল্যান্টস শো সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে যত ফুল হয় গাছে, গাছে ফুল হওয়ার কারণ তারা সবাই কি করে বাবু? সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে কোনো গাছে একটা যদি ফুল হয় তার মানে সে কোন ধরনের রিপ্রোডাকশন করে, তোমার অ্যান্সারই হবে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন করে। বোঝা গেছে? যৌন জনন করে। A look at the diversity of structure of the fluorescence. Diversity মানে কি বাবু? Diversity মানে বৈচিত্র্যতা। বৈচিত্র্য, বৈচিত্র্যতা বানান ভুলে গেছি, বাংলা বানান বাবু ভুলে গেছি আমি। ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্যতা, ডিফারেন্ট টাইপস অফ ইনফ্লুয়েন্সেস। ইনফ্লুয়েন্সেস মানে কি বাবু? পুষ্পমঞ্জুরি,
অর্থাৎ একটা ফুল ফোটার আগে তার যে মঞ্জুরি দেখতে পায়, তার যে কুঁড়ি দেখতে পায়, সেটাকেই বলা হয় থাকে ইনফ্লোরেসেন্স। ওকে, অ্যান্ড ফ্লাওয়ার পার্টস মানে ফুলের বিভিন্ন পার্ট। ফুলের যে কি বলে, ফুলের যে পার্টগুলো হয়ে থাকে, পাপড়ি হোক, তার বিভিন্ন যে অঙ্গ আছে যেগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো, সেগুলো shows an amazing range of adaptation to ensure formation of end product of sexual reproduction, the fruit and seed। তাহলে জননের ফলে মানুষের ক্ষেত্রে যেমন একটা নতুন ছোট্ট বাচ্চা তৈরি হয়, তেমন উদ্ভিদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন করলে কি তৈরি হয়, ফ্রুট অর্থাৎ ফল, এবং ফলের মধ্যে আমরা কি পাই, সিডস। এই সিডসটাই হচ্ছে মেন, এই সিডসটা যেখানে গিয়ে পড়বে সেখান থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি হবে। তাহলে মানুষের ক্ষেত্রে বা কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা দেখতে পাই জনন প্রক্রিয়াতে একটা প্রাণী থেকে আর একটা প্রাণী তৈরি হতে গেলে ডাইরেক্টলি প্রাণী তৈরি হয়, কিন্তু এখানে একটা জনন যদি করে উদ্ভিদ, সেখান থেকে ডাইরেক্টলি উদ্ভিদ তৈরি হবে না, তৈরি হবে ইন্টারমিডিয়েট একটা জিনিস যেটা হচ্ছে সিড। এই সিডটা মাটিতে গিয়ে পড়লে সেখান থেকে তখন উদ্ভিদ তৈরি হবে। তাহলে ফার্টিলাইজেশন পদ্ধতিতে আমরা কি রিপ্রোডাকশন পদ্ধতিতে কি দেখতে পাচ্ছি, একটা উদ্ভিদ তার মধ্যে ফুল ধরবে, ওই ফুলের মধ্যে রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি হবে এবং আলটিমেটলি ওই ফুলটা থেকে ফল তৈরি হবে এবং ফলের মধ্যে থাকবে বীজ, এবং ওই বীজটা থেকে নতুন একটা গাছের উৎপত্তি হবে। এটাই হচ্ছে রিপ্রোডাকশন। কার ক্ষেত্রে রিপ্রোডাকশন পড়ছি আমরা, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফ্লাওয়ারিং প্ল্যান্ট, একটা উদ্ভিদ যার মধ্যে ফুল ফুটেছে, তার মধ্যে যৌন জনন হয়েছে, সেটাকে আমরা দেখার চেষ্টা করছি। ওকে, একজন খুব ভালো উপকার করেছে, আমার বৈচিত্র্য বানান লিখে দিয়েছে, থ্যাংক ইউ বৈচিত্র্য। ওকে চলো, বৈচিত্র্য। ওকে, তাহলে ইনফ্লোরেসেন্স মানে কি বাবু, পুষ্পমঞ্জুরি। কি বাবু, পুষ্পমঞ্জুরি। স্যার বাংলা ভুলে গেছেন? বাবু আমি বাংলা ভুলবো না কেন, লাস্ট 10 বছর আগে হয়তো বাংলা পড়েছি, তারপর তোমাদেরকে পড়ানোর জন্য বাংলা পড়ছি। উচ্চ মাধ্যমিক পাস করার পর থেকে আর বাংলার কোনো প্রয়োজন পড়েনি, মানে পড়া, বুঝতে পারলে? গাছেরা সত্যি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে? হ্যাঁ, তুমি রাত্রিবেলা লাইট নিয়ে বাইরে বেরো, দেখতে পাবে গাছেরা সত্যি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তুমি লাইট নিয়ে বেরো, দেখতে পাবে। উঁকি মারবে, পাগল কোথাকার। In this chapter, let us understand the morphology, structure and the process of sexual reproduction in flowering plant. তাহলে এই চ্যাপ্টারে আমরা মরফোলজি পড়বো। মরফোলজি মানে কি বলেছি আবার, অঙ্গ সংস্থানগত গঠন, অর্থাৎ গাছটাকে বাইরে থেকে কেমন দেখতে, ফুলটা বাইরে থেকে কেমন দেখতে, তাকে বলা হয় মরফোলজি। আমি বাইরে থেকে কেমন দেখতে, এটা হচ্ছে আমার মরফোলজি। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? স্ট্রাকচার মানে তার গঠন, এন্ড দ্য প্রসেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের পুরো পদ্ধতিটা আমরা পড়াশোনা করবো কোথায়, এই চ্যাপ্টারতে। একটা কথা বলে রাখি, যাকে আমরা বাংলায় বলছি সপুষ্পক উদ্ভিদ, মানে যে গাছে ফুল হয় তাকেই বলা হয় ফ্লাওয়ারিং প্ল্যান্ট। একেই আবার ভদ্র ভাষায় বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। কি বলা হয় বাবু, অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে অ্যাঞ্জিওস্পার্ম মানে কি, সপুষ্পক উদ্ভিদ। এখানে দেখো ব্যাকেটে লেখা আছে অ্যাঞ্জিওস্পার্মস মানে কি, ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ যে গাছে ফুল হয় তাকেই বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। আর একটা শব্দ আছে জিমনোস্পার্ম, মানে কি, যে গাছে ফুল হয় না, যে গাছে ফুল হয় না। আচ্ছা স্যার, আমরা তো শুনেছি অ্যাঞ্জিওস্পার্মে ফল হয় এবং বীজটা তার ভিতরে থাকে, তাই এই অ্যাঞ্জিওস্পার্মকে আমরা শুনেছি বলতে গুপ্তবীজি। এটা কি সঠিক শব্দ? একদমই ঠিক বাবু, গুপ্তবীজি বলা হয়। অ্যাঞ্জিওস্পার্ম মানে কি বাবু, গুপ্তবীজি। গুপ্তবীজি মানে কি, ফল থাকবে, ফলের মধ্যে থাকবে বীজগুলো লোকানো। এটা ধরো ফল, ফলের মধ্যে বীজগুলো কি লোকানো, তাকে বলা হয় গুপ্তবীজি। এই পেজটা পর্যন্ত কোনো রকম কোনো ডাউটস আছে? কোনো ডাউটস আছে? কি জিজ্ঞাসা করছো কোশ্চেন? স্যার ফ্রি ক্লাসের রুটিনটা দেন। ফ্রি ক্লাসের রুটিন বাবু বলেই দিচ্ছি, আগামী এক সপ্তাহ ফ্রি ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের, ক্লাস 10, 11, 12 মিনিট। তোমার যে ক্লাসটা লাগবে সেটাই তার রুটিন। ওকে, পেরিস্পাম কি জিনিস বাবু? পেরিস্পাম যখন পড়ানো হবে তখন পেরিস্পাম ঠিক বলা হবে। স্যার আপনার জিএফ আছে? না রে পাগলা, জিএফ নেই, বউ আছে। জিএফ আছে, কি কোশ্চেন। চলো, হয়েছে হয়েছে, ওকে চলো নেক্সট যাই, নেক্সট যাই। এটা হচ্ছে ফুল। এই ফুলটাই আজকে আমাদের পড়াশোনার টপিক, এটা নিয়ে আজকে আমরা পড়বো। যখনই একটা ফুল নেবে তখনই দেখতে পাবে ফুলটা যেটা আমাদেরকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হলো ফুলের পাপড়ি। এই দেখো, এটা হচ্ছে ফুলের পাপড়ি। এই পাপড়ি ফুলের একটা অংশ। সেই সঙ্গে আমরা দেখতে পাই ফুলের নিচের দিকে এরকম সবুজ একটা অংশ, এটাকে বলা হয় বৃতি। কি বলা হয়? বৃতি। এবং সেই সঙ্গে ফুলের মধ্যে বহু এরকম জিনিসপত্র দেখতে পাই যার দিকে আমরা বুঝি না। এখানে দুটো স্ট্রাকচার আছে, একটা নাম হলো অ্যান্ড্রোসিয়াম আর একটা নাম হলো গাইনোসিয়াম। নামে আছে অ্যান্ড্রো, নামেই আছে অ্যান্ড্রো। অ্যান্ড্রো মানে ছেলে, গাইনো, গাইনো, গাইনো শব্দটা কার জন্য ইউজ হয়? মহিলাদের জন্য। তাহলে গাইনোসিয়াম মানে মহিলার জননাঙ্গ, অ্যান্ড্রো মানে ছেলে, ছেলেদের জননাঙ্গ। তাহলে অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এই যে সাপের মতো লটানো জিনিসগুলো, এগুলো এর বাইরে ঘেরা থাকবে কি দ্বারা? পাপড়ি এবং বৃতি। কি থাকা? পাপড়ি এবং বৃতি। এতটুকু বুঝে গেছো? এবার এই লেখাটা বুঝবো। ওকে চলো, বলছে হিউম্যান বিংস হ্যাভ হ্যাড অ্যান ইন্টিমেট রিলেশনশিপ উইথ ফ্লাওয়ার্স। আমাদের ফুলের সঙ্গে বিশাল ভালোবাসা আছে, ফুলের সঙ্গে বিশাল ভালোবাসা।
একদম জন্মের দিন থেকে শুরু করে বিয়ের দিন, মরার দিন পর্যন্ত ফুলই আমাদের সঙ্গী হয়ে থাকে, তাই না? হ্যাঁ, তাই না? ওকে, চলো তাহলে ইন্টিমেট আমাদের একটা কিন্তু এর সঙ্গে রিলেশনশিপ রয়েছে, যে রিলেশনশিপ তোমাদের এখনো কারো কারো তৈরি হয়নি আর তৈরি করা উচিত নয়। চলো, সিন্স টাইম ইমোরিয়াল, বহু যুগ ধরে ফুলের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। তাহলে মনে করবে যাকে নিয়ে গিয়ে তুমি ফুলটা দাও, তার থেকে তোমার যত সম্পর্ক, তার থেকে বেশি তুমি যে ফুলটা দিচ্ছ তার সঙ্গে বেশি সম্পর্ক। কারণ সে তোমার জন্মের দিনেও ছিল, তোমার বিয়ের দিনেও থাকবে, তোমার প্রপোজের দিনে তো রয়েছে, মরার দিনেও থাকবে। তাহলে টাইম ইমোরিয়াল, বহু যুগ ধরে তোমার সঙ্গে তার সঙ্গে সম্পর্ক আছে। ফ্লাওয়ার্স আর অবজেক্ট অফ অ্যাস্থেটিক, অর্নামেন্টাল, সোশ্যাল, রিলিজিয়াস, কালচারাল ভ্যালু। ফুলকে যে কোনো জায়গায় ইউজ করতে পারো, মরা ঘরে ইউজ করতে পারো, বিয়ের দিনে ইউজ করতে পারো, কি বলে কোনো বাচ্চা হয়েছে ইউজ করতে পারো, যে কোনো জায়গায় ইউজ করতে পারো। ওকে তুমি অ্যাস্থেটিক, সৌন্দর্যতার জন্য গার্লফ্রেন্ডকে দিতে পারো। অর্নামেন্টাল, তোমার গার্লফ্রেন্ডের গলায় মালা ঝোলাতে পারো, বিয়েতে মালা ঝোলাতে পারো, যে কোনো নেতা আসলে মালা ঝোলাতে পারো, অর্নামেন্টাল হিসেবে কাজ করবে, গহনা হিসেবে কাজ করবে। সোশ্যাল, বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পাই ফুলের ব্যবহার। রিলিজিয়াস, বহু জায়গায় যে রিলিজিয়াস বিভিন্ন জিনিসপত্র হয় সেখানে ফুলের ব্যবহার দেখতে পাওয়া যায়। বিভিন্ন পুজোতে পদ্ম ফুল ইউজ করা হয়, শালুক ফুল ইউজ করা হয়। বহু জায়গায় দেখবে মাজারেতে বিভিন্ন ফুল ছড়াচ্ছে, সেখানে দেখতে পাবে। কালচারাল ভ্যালু, কালচারাল ভ্যালু মানে আমাদের সাংস্কৃতিক বহু যুগ রয়েছে। যখন দেখবে সাংস্কৃতিক কোনো জিনিসপত্র হচ্ছে সেখানে দেখবে আমরা মালা দিয়ে বরণ করি, আমরা ফুল দিয়ে বরণ করি। তাহলে এই জিনিসগুলো কিন্তু কালচারাল ভ্যালুর মধ্যে রয়েছে। দে হ্যাভ অলওয়েজ বিন ইউজড অ্যাজ সিম্বল অফ কনভেইং ইম্পর্টেন্ট হিউম্যান ফিলিংস সাচ অ্যাজ লাভ, অ্যাফেকশন, হ্যাপিনেস, গ্রিফ, মরিং। যে কোনো জায়গাতে তোমার যা হচ্ছে তুমি ফুল নিয়ে চলে যাও। তুমি দুঃখিত আছো না, সুখে আছো না, কি আছে, ওই পরিস্থিতি তোমাকে ব্যাখ্যা করবে। তুমি একটা গোলাপ, লাল গোলাপ নিয়ে তোমার গার্লফ্রেন্ডের কাছে চলে গেলে তুমি ভেবো না যে তোমার কেউ মারা গেছে বলে তুমি লাল গোলাপ দিতে গেছো, না, সে অন্য কিছু ভাববে। বাবু, গার্লফ্রেন্ড তো হচ্ছে না, নিউ কটা দরকার রে? হ্যাঁ, তাহলে যে কোনো জায়গাতেই ফুলের ইউজ কিন্তু অপরিসীম। List at least 5 flowers of ornamental value that are commonly cultivated at homes and in garden. এমন 5টা ফুলের নাম বলো যাকে তুমি তোমার বান্ধবীকে দিও না, মানে নর্মালি বাজারেতে ইউজ হয়ে থাকে অর্নামেন্টাল হিসেবে, গলায় মালা পরানোর জন্য ইউজ করা হয়। নাম বলতে পারবে? গাঁদা ফুল, জবা ফুল, আর কি কি ফুল, রজনীগন্ধা ফুল, এই ফুলগুলো ইউজ করা হয় না? আরো ডিফারেন্ট টাইপস অফ ফুল ইউজ করা হয়। ফাইন্ড আউট দ্য নেম অফ 5 more flowers that are used in social cultural celebration. কোনো দরকার নেই, নিটে কোনোদিন দেবে না। তোমার বাড়ির গার্ডেনে কি ফুল লাগানো হয়েছে এসব জিজ্ঞাসা করবে পরীক্ষায়, কিচ্ছু দেবে না। ওকে, সেই ইংলিশ টার্মগুলো বাংলা মানে নেই, এই শব্দ বাংলা বলেই দিচ্ছি, আবার লিখতে হবে কেন? অ্যাস্থেটিক মানে বুঝতে পারছো না? অ্যাস্থেটিক সবাই বলে না, অ্যাস্থেটিক এনভায়রনমেন্ট। এই চাকরিতে চা খেতে যাবো না তোর সঙ্গে, একটা অ্যাস্থেটিক ক্যাফে খোঁজ। বলেছে তো, বলেনি এখনো কেউ? অ্যাস্থেটিক ক্যাফে খোঁজ মানে দেখতে সুন্দর যে ক্যাফে, যেখানে গিয়ে ছবি তুলতে পারবে, এরকম চুল উড়িয়ে ছবি দেবে, ওগুলোকে বলে অ্যাস্থেটিক ক্যাফে। অ্যাস্থেটিক, দেখতে সুন্দর। অর্নামেন্টাল, অর্নামেন্টাল মানে গহনা। সোশ্যাল, সামাজিক, রিলিজিয়াস, ধার্মিক, কালচারাল মানে সংস্কৃতি। এগুলো আবার কি বাংলা লিখবো? কঠিন কঠিন যেগুলো সত্যি বুঝতে অসুবিধা সেগুলো বাংলা লিখলে ঠিক আছে। ওকে, এগুলো আমরা নর্মাল মানুষরা ইউজ করি, কিন্তু যারা বোটানিস্ট তারা এই ফুলের মধ্যেও তাদের গবেষণায় খোঁজে, আর তাদের কারণেই আমরা পৃথিবীর বুকে বেঁচে আছি, কারণ সেখান থেকে গবেষণা থেকে নতুন না নতুন কিছু আসে। তুই বোটানিস্ট, একটা বোটানিস্টের কাছে যে একটা উদ্ভিদ বিজ্ঞানী, যেমন পঞ্চানন মাহেশ্বরী পড়ে আসলাম, ফ্লাওয়ার আর মরফোলজিক্যাল অ্যান্ড এমব্রায়োলজিক্যাল মার্ভেলস। স্যার এটা কেন দাগ দিলেন? কারণ এটা বাবু পরীক্ষাতে 1000 ঘন্টাবার জিজ্ঞাসা করেছে, তোমাকেও জিজ্ঞাসা করবে যে বলো একটা বোটানিস্টের কাছে কি জিনিস ইম্পর্টেন্ট ফুলের। এটা মরফোলজিক্যাল এবং এমব্রায়োলজিক্যাল মার্ভেল। মার্ভেল বোঝা গেছে? তাহলে মরফোলজিক্যাল এবং এমব্রায়োলজিক্যাল মার্ভেল হিসাবে কাজ করবে। তাহলে মরফোলজিক্যাল মানে কি? কেমন দেখতে, অঙ্গ সংস্থানগত। অঙ্গ সংস্থানগত গঠন তাকে বলা হয় মরফোলজিক্যাল। এমব্রায়োলজিক্যাল মানে কি বাবু? এর ভ্রূণ কেমন, ভ্রূণগত। বোঝা গেছে? ভ্রূণগত। ওকে, এন্ড দা সাইট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং কোথায় সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌনজননটা হচ্ছে। সাইট, সাইট মানে কি বাবু? সাইট মানে হলো স্থান। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা যে স্থানে ঘটছে সেটাকে নিয়ে গবেষণা করা হয় কাদের কাজ? বোটানিস্ট, অর্থাৎ যারা উদ্ভিদ বিজ্ঞানী। ইন আর্লিয়ার ক্লাস ইউ হ্যাভ রিড দ্য ভেরিয়াস পার্টস অফ ফ্লাওয়ার। তোমরা ফুলের বিভিন্ন পার্ট বিভিন্ন জায়গাতে হয়তো পড়াশোনা করেছো, তাও একবার আমি তোমাদেরকে বলে দিয়েছি, আবার বলে দেওয়া হবে। বলছে ফিগার 1.1 এটা উইল হেল্প ইউ রিকল দ্য পার্টস অফ এ টিপিক্যাল ফ্লাওয়ার। একটা আদর্শ ফুল, টিপিক্যাল মানে কি বাবু? আদর্শ ফুল। তার বিভিন্ন পার্টগুলো ছবি দেখে রিকল করে দিয়েছি আমি অলরেডি, আবার একবার করাচ্ছি। ক্যান ইউ নেম 2 পার্টস অফ দ্য ফ্লাওয়ার ইন হুইচ 2 মোস্ট ইম্পর্টেন্ট ইউনিটস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ডেভেলপ। তাহলে বলো এর মধ্যে দুটো জিনিস বিশাল ইম্পর্টেন্ট আছে যেগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশন হিসেবে কাজ করে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইউনিট হিসেবে কাজ করে। তার নাম বলতে পারবে? বলেই দিলাম যে এই যে জিনিসটা তার নাম হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। কেমন দেখতে হয় বাবু?
এরকম টাইপ দেখতে হয়, এটার নাম কি অ্যান্ড্রোসিয়াম, এটা পুরুষের জননাঙ্গ। আর মহিলার যে জননাঙ্গ হিসাবে কাজ করে তার নাম হচ্ছে গাইনোসিয়াম, সেটা কোনটা বাবু, এটা এরকম কলসির মতো দেখতে হয়। তাহলে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম দুটোই কার জন্য ইম্পর্টেন্ট, ফুলের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা পুরুষের জননাঙ্গ, এটা স্ত্রী জননাঙ্গ। আচ্ছা, পুরুষের জননাঙ্গ থেকে কিছু বের হয়, ইয়েস বাবু, এখানে রেণু থাকে, এই রেণুগুলো বের হয় এবং কোথায় গিয়ে পড়বে, মহিলার যে গর্ভমুণ্ড সেখানে গিয়ে পড়বে, এবং এখান থেকে রেণু একটা এরকম লম্বা নালী বের করে এবং এখানে ডিম ওয়েট করে। কে ওয়েট করে বাবু, ডিম। ডিম মানে ধরতে পারো রানী, এই রানীর কাছে গিয়ে নালী দিয়ে গিয়ে আলটিমেটলি কে পৌঁছাবে বাবু, এখান দিয়ে গিয়ে কে পৌঁছাবে আলটিমেটলি, পুংগ্যামেট। কে পৌঁছাবে বাবু, পুংগ্যামেট। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি, পুংগ্যামেট পৌঁছাবে। এতটা পর্যন্ত কোনো ডাউটস আছে? একদম বেসিক জিনিসপত্র পড়াচ্ছি আজকে, প্রথম নিটের ক্লাস, একদম বেসিক জিনিসপত্র পড়াচ্ছি। কোনো ডাউটস আছে এতটা পর্যন্ত, বলো। স্যার নিটের কাট অফ কত যাবে এই ইয়ারে? অলরেডি বাবু একটা ভিডিও অলরেডি দেওয়া আছে নিটের কাট অফের উপর, ওই ভিডিওটা দেখে নিও। ক্যাটাগরি ওয়াইজ কাট অফের ভিডিওটা খুব শীঘ্রই পেয়ে যাবে, কালকে পেয়ে যাবে। বেস্ট ফ্লাওয়ার হচ্ছে রোজ, ঠিক বলেছো, কোনো ডাউট নেই। ওকে চলো নেক্সট পার্ট। আচ্ছা, নেক্সট পার্ট প্রি ফার্টিলাইজেশন চলে এসেছে, যেটা আমরা নেক্সট দিনে পড়বো বলেছি। তাহলে আজকে মোটামুটি লাগভাগ 1 ঘন্টার কাছাকাছি ক্লাস নিলো। প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস, খুব চাপের মতো ফেলতে চাই না, একদম যেইভাবে এখন পড়লাম বেসিক জিনিসগুলোকে, অ্যাডভান্স জিনিসগুলোকে এর থেকে আরো বেটার পড়বো। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি বাংলার বুকে বায়োলজি এনসিআরটি তোমাকে যতটা বেটার পড়াবো কেউ পড়াবে না, গ্যারেন্টি দিচ্ছি। মানে কিছু না কিছু নিশ্চয়ই রয়েছে, ঠিক আছে। অলরেডি 3টে বছর ধরে এনসিআরটি লাইন বাই লাইন পড়িয়েছি এবং গোটা সিলেবাস নয়, কয়েকটা চ্যাপ্টার পড়েছি, ঠিক আছে। এবছর গোটাটা পড়াবো। এবছর তো একটা ঝড় উঠবে, স্টেথোস্কোপের ঝড়, মিশন স্টেথোস্কোপের ঝড় উঠবে। ওকে স্যার, এই ইয়ারে নাকি কোশ্চেন লিক হয়েছিল, শোনা তো আপাতত যাচ্ছে, কোনো গ্যারেন্টি নেই। ওকে, শোনা তো আপাতত যাচ্ছে, কোনো গ্যারেন্টি নেই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে ফটাফট করে কোশ্চেনগুলো করে দাও।